আচ্ছা, আজকে আমরা ইকোনমিক্সের বাজেট যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো বাজেট শুরু করার আগে কয়েকটা জিনিস নিয়ে জেনে রাখি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে তোমাদের। তো আমরা দেখো কোন সাবজেক্ট পড়ছি, আমরা ইকোনমিক্স পড়ছি না ইকোনমি পড়ছি, মানে কোন সাবজেক্টটা পরীক্ষায় পড়বো। তাহলে আমরা সবাই মোটামুটি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান পড়েছিলাম, ঠিক আছে? তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপর বেস করে আছে? হাওয়ার্ড ড্রমা। আচ্ছা, হাওয়ার্ড ড্রমার একটা মডেল, মানে যে মডেলে কিছু থিওরি দিয়ে আছে, কিছু আর কি আইডিয়া দিয়ে আছে, সেই আইডিয়াটা আমরা কোথায় ইমপ্লিমেন্ট করছি? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। তো তোরা তাহলে ইকোনমিক্স কোনটা? ইকোনমিক্স একটা আইডিয়া আর একটা থিওরি, যেটা হলো হাওয়ার্ড ড্রমার মডেল। সেটা কোথায় ইমপ্লিমেন্ট হচ্ছে? আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা কিনা একটা ইকোনমির মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে। আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কোন মডেলে? পিসি মডেল মডেল। পিসি মডেল বার্থডে 29 জুন, এটা আজকে আমাদের 26 ডে, তাই তো? আর 29 জুলাই মনে আছে ইন্টারন্যাশনাল টাইগার ডে, আর 29 আগস্ট ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি ইকোনমিক্সে। তাহলে ইকোনমি ব্যাপারটা বুঝলাম। এবার আমরা ইকোনমি কি বুঝলাম? ইমপ্লিমেন্ট করছি আমরা লাইফে। এবার এই ইকোনমিকে ব্রড সেন্সে দুটো ভাগে ভাগে, একটা মাইক্রো, একটা ম্যাক্রো। মাইক্রো মানে বুঝতে পারছো কোনো ক্ষুদ্র ক্ষেত্রে, ম্যাক্রো মানে বড়, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে। তো আমরা আজকে এই যে ম্যাক্রো ইকোনমিক্সটা সেটাই পড়বো। তো একটা টার্ম যারা বাজেট, আমরা সবাই মোটামুটি বাজেট শুনেছি। তো বাজেট শব্দটা আমরা শুনে যাই কখন? যখন কোনো বন্ধুর বার্থডে হয়, তো বলে যে বাজেট করতে। বাজেট মানে কি? যে আমাদের কত টাকা উঠবে সেই অনুযায়ী আমরা বন্ধুকে গিফট দেবো। কিন্তু গভর্নমেন্ট এই কথাটা করে না। গভর্নমেন্ট এটা ভাবে না যে প্রথমে কত টাকা উঠবে সেভাবে কাজ করবো। ওরা বলে দেয় যে আমি কী কী কাজ করবো নেক্সট 5 ইয়ারে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা করলো, অনেক স্কিমগুলো আছে। তারপর ভাবে যে কীভাবে টাকাগুলোকে কোন জায়গা থেকে ও আর কি বড়ো করবে। যে বড় গভর্নমেন্টের মেন ইনকামটা কি? ট্যাক্স ছাড়াটা কোনো ইনকাম দেয়। গভর্নমেন্টের যে পলিসিটাকে আমরা বলি ফিসক্যাল পলিসি, আর আরবিআই যে পলিসিটাকে বলি মনিটারি পলিসি। মানে আরবিআই আমাদের যে পড়েছিলাম ক্লাসে, যে রেটটা বাড়িয়ে কমিয়ে আমাদের কান্ট্রিটাকে অ্যাডজাস্টমেন্ট করে, ঠিক এমনিভাবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে ফিসক্যাল পলিসির মাধ্যমে যেটা আমরা করবো আছি। তো বাজেট, ঠিক আছে? তো প্রথমে ছোট্ট একটু ইন্ট্রোডাকশন নিই, তারপর আমরা মেন কনসেপ্টে ঢুকছি। এইগুলো খুব একটা পরীক্ষা আসে না, জাস্ট জানার জন্য। এই বাজেট শব্দটা আমাদের কনস্টিটিউশনে বা আমাদের সংবিধানে কোথাও উল্লেখ নেই, ঠিক আছে? কি উল্লেখ আছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে 1860 খ্রিস্টাব্দে। তো আমরা মোটামুটি একটা যদি টাইমলাইন ভাবি, 1857 সময় কী হয়? রিভোল্ট অফ 1857 মহাবিদ্য হয়, সিপাহী যুদ্ধ। এবার তারপরে কি আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে টাউনের হাটে পাওয়ারটা শিফট হয়ে যায়, তাই তো? তো তখন কী হলো? হঠাৎ আমাদের ইন্ডিয়ার সেই সময় একটা ক্রাইসিস দেখা যায়, ইকোনমিক ক্রাইসিস। তো সেই জন্য একজন ব্যক্তি আছে জেমস উইলসন, কোশ্চেন খুব আসে। জেমস উইলসন 1860 সালে এই প্রথম বাজেট ব্যাপারটা নিয়ে আসে, ঠিক আছে? আর বাজেট শব্দটা একটা শব্দ আছে জায়গায়, আমার ঠিক মনে পড়ছে বুগটি না বগটি, ঠিক আছে? সব বুগেটি মনে হয়। তো বুগলি থেকে এসছে অ্যাকচুয়ালি ব্যাপারটাকে। আমরা বাজেট যখন পড়ি তখন কী করে? গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে নিয়ে যাই। তো সেই বুগটি কথা মানে ব্যাগ। দেখবে বুগটি মানে একটা লেটেস্ট ব্যাগ বিয়ার পর কোম্পানি আছে বুগটি। তো ওটা আর কি লেটেস্ট ব্যাগ, সেখান থেকে বাজেট শব্দ এসেছে। তাহলে আমরা কি জানলাম? বাজেট শব্দটা আর্টিকেলে মেনশন নেই, এটা একটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? আর বাজেট শব্দটা প্রথম আর্টিকেলে আছে, প্রতিবার কোশ্চেন আছে 112। এই বাজেটটা আমরা কার বাজেট করছি আজকে? সেন্ট্রাল গভর্নমেন্টের। আমরা জানি আমাদের যে গভর্নমেন্ট, সেটা একটা 3টে স্তরে বিভক্ত। একটা হলো প্রথমে লোকাল সেলফ গভর্নমেন্ট, লাইক পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। তারপরে স্টেট গভর্নমেন্ট, যেটা বিধানসভা, বিধান পরিষদ। তারপরে আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্যসভা, লোকসভা। এবার আমরা বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট। এটা স্টেট গভর্নমেন্টও হতে পারে। স্টেট গভর্নমেন্টের বাজেটের আর্টিকেল কত? 112 সঙ্গে তুমি 90 এড করে দাও, তাহলে কত হচ্ছে? 202 হলো স্টেট বাজেট। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা বলে দিই জাস্ট, ওটা ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন হলো 280 নম্বর আর্টিকেল। আর যদি আমি বলি যেটা স্টেট ফাইন্যান্স কমিশন, তাহলে হলো 280 আই। আই মানে কি? ইনকাম মানে টাকা, মানে এটা স্টেট ফাইন্যান্স কমিশন। মানে ফাইন্যান্স কমিশন ব্যাপারটা কি? যে এমন একটা কমিশন 280 নম্বর আর্টিকেলে আছে, যেটা বলে দেয় স্টেট আর সেন্টারের মধ্যে কত টাকা যাবে, যেটা আমরা গ্র্যান্ড বলি, ঠিক আছে? যেমন বাবা ইনকাম করলো, বাবা ইনকাম করার পর মাকে কিছু টাকা দিল, আমার কিছু টাকা দিল। এই যে ডিভিশনটা, এটা কে করছে? ফাইন্যান্স কমিশন, 280 নম্বর আর্টিকেল। এবার আমরা মেন যে কনসেপ্ট তার ফাঁকে ঢুকি। আমাদের বাজেট মোটামুটি আমাদের যখন চায়ের দোকানে বা আলোচনা করি, আমরা এটুকু জানি যে আমাদের কত লাভ হলো, কী হলো, কী বেড়েছে। আসলে বাজেটে কী থাকে, কী কী কম্পোনেন্ট, সেটা আমরা ভালো বুঝবো। প্রথমে দুটো টার্ম আমরা পড়বো, সেটা হলো রিসিভ আর এক্সপেন্ডিচার। প্রথমে রিসিভ আর এক্সপেন্ডিচার ভাবো। আমাদের একটা পকেট আছে, দুটো পকেট, ঠিক আছে? আমার একটা হলো রিসিভ পকেট, একটা হলো এক্সপেন্ডিচার পকেট। আর রিসিভ যখনই আমি ইকোনমিক্সে রিসিভ কথা উল্লেখ করবো, মানে হলো ইনকাম।
আর আমাদের ইনকামটা কি, ধরো সাপোজ আমাদের বলে না যে বাবার যে ইনকামটা সাপোজ মাসে একটা হলো 5,000, সেই ইনকামটা কি ব্যাপারটা রেখানি ইনকাম, মানে প্রতি বছর বাবা ওই টাকাটা পাচ্ছেই পাচ্ছে। এছাড়া বাবার কিছু এক্সট্রা ইনকাম আছে। তো আমাদের রিসিভ মানে কি ইনকাম, আর গভর্নমেন্টের ইনকাম মানে কি গভর্নমেন্টের ট্যাক্স। তো আমাদের গভর্নমেন্টের ইনকাম বলতে ট্যাক্স বোঝায়। এবার এই যে ইনকামটাকে বলছি আমরা রিসিভ, এই রিসিভ আবার দু প্রকার হয়, একটা হলো রেভিনিউ রিসিভ, একটা হলো ক্যাপিটাল রিসিভ। রেভিনিউ রিসিভ কোনগুলো? রেভিনিউ রিসিভ হলো সেই সমস্ত রিসিভ তো যেগুলো থেকে আমাদের অ্যাসেট কমে না যায়। বাট অ্যাসেট আর লায়াবিলিটি দুটো শব্দ মোটামুটি আমরা শুনেছি, অ্যাসেট আর লায়াবিলিটি। তো দুটো শব্দ বলে দিই আমরা। অ্যাসেট মানে ধরো আজকে আমি একটা জমি কিনলাম 5 লাখ টাকা দিয়ে, তো কয়েক বছর পর সেটা 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, সেটা আমার অ্যাসেট। আর লাইব্রেরিতে ওগুলো সাপোজ আমি আমার কোনো একটা এমার্জেন্সি পড়েছে, ওর বন্ধুর কাছ থেকে কোনো একটা টাকা ধার করলাম, সেই টাকাটা আমাকে পরে টাকে ইন্টারেস্ট সহকারে পেমেন্ট করতে হবে, সেটা আমার লাইবিলিটি। আমার চিন্তা রাখছে যে টাকা আমার একটা বার্ডেন থাকছে, বার্ডেন আছে আমার, না আমার যে লোনটা রিপেমেন্ট করতে হবে, সেটা হলো লাইবিলিটি। আর অ্যাসেট কোনটা? যেখান থেকে আমি টাকা পাচ্ছি আর কি, এখানে অ্যাসেট একটা। হ্যাঁ, তাহলে অ্যাসেট আর লাইবিলিটি বুঝা মোটামুটি। এবার রেভিনিউ রিসিভ হলো সেই সমস্ত রিসিভ যেগুলোর মধ্যে কোনো লাইবিলিটি নেই, কোনো অ্যাসেটও নেই। লাইক আমাদের প্রতিদিনের যে ইনকামগুলো আসছে, যেরকম প্রতিদিন ইনকাম বলতে ট্যাক্সের যে ট্যাক্স আমরা গভর্নমেন্ট থেকে পাচ্ছি, আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি, কাস্টমস ডিউটি দিচ্ছি, এগুলোটাকে হলো আমাদের সব, এগুলো হলো রেভিনিউ রিসিভ। এবার রেভিনিউ রিসিভটার আন্ডারে আবার দুটো হেড আছে। কী কী হেড ভালো করে বুঝলো? একটা হলো ট্যাক্স, একটা হলো নন ট্যাক্স। প্রথমে ট্যাক্সটা করে নিই। আর বাজেট হলে এমন একটা চ্যাপ্টার না, যেটা তুমি বুঝতে পারলে পুরো ইকোনমিক্সে বুঝতে পারো, মানে ইকোনমিক্সের সব কনসেপ্ট বাজেটেই আছে। তো আমরা বাজেট দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে ভেঙে ভেঙে সব করে যাবে। তো তো কী বললাম? রেভিনিউ রিসিভ। রেভিনিউ রিসিভের দুটো পার্ট, একটা হলো ট্যাক্স, একটা হলো নন ট্যাক্স। এবার ট্যাক্সটা আমরা একটু দেখে নিই। ট্যাক্স মানে কি? ট্যাক্স হলো এক ধরনের মানে গভর্নমেন্ট ইনকাম যেটা প্রতি, মানে এটা একটা প্রতি মাসে রিকারিং। এবার এই ট্যাক্সটা একটা দু প্রকার হয়। এই ট্যাক্সটাকে একটা প্রতি বছর সিজিএল, এসএসসি, বিসিএস আসবে বসে দু প্রকারে হয়। এটা একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট ট্যাক্সের কথা শুনে কি বোঝা যাচ্ছে? এটা ডাইরেক্ট পে করছি আমরা। লাইক আমাদের ইনকাম ট্যাক্স কি করি? আমরা ডাইরেক্ট পে করছি। আর ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো আমরা ইনডাইরেক্ট পে করছি, তাহলে জিএসটি একটা সবচেয়ে বড় উদাহরণ। 2017 সালে 5 জুলাই 101 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা যুক্ত হয়, আর্টিকেল 279 এর A। আর ডাইরেক্ট ট্যাক্স হলো কি হলো? এটা হলো ইনকাম ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স দুটো বেসিক নেচার জানতে হবে। এটা WPতে আসে। ডাইরেক্ট ট্যাক্স হলো এটা প্রগ্রেসিভ নেচার। প্রগ্রেসিভ মানে কি? যে আমার যত ইনকাম বাড়বে আমার ট্যাক্সও বেড়ে যাবে। সাপোজ আমার 5 লাখে যদি সাপোজ 2% থাকে, যখন 6 লাখ হয়ে যাবে তখন সেটা আরও বেড়ে যাবে। তাহলে এটা প্রগ্রেসিভ ইন নেচার। আর তোমাকে এটা বসে আসলে পরীক্ষায় যে ইনকাম ট্যাক্স ইজ এ টাইপ অফ হুইচ ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স সঙ্গে লেখা থাকলো প্রগ্রেসিভ ট্যাক্স। তাহলে ডাইরেক্ট অ্যান্ড প্রগ্রেসিভ দুটোই হলো। আর ইনডাইরেক্ট ট্যাক্স কী বলছে? জিএসটি, বা আমি যেটা বাজার থেকে কিছু কিনছি, তো এটা দেখো গরিব বড়লোক সবার ক্ষেত্রে সমান। যে কম ইনকাম করুক, যে মোস্ট প্রচুর কেটে ইনকাম করছে, যে বড়লোক সবাইকে 1 টাকা পে করছে, তাহলে এটা রিগ্রেসিভ ট্যাক্স। তাহলে প্রগ্রেসিভ রিগ্রেসিভ বোঝা গেল। তো আমরা বুঝতে পারছি। আর ডাইরেক্ট ট্যাক্সের যে বার্ডেনটা কি আমার ওপর পরিশোধ করছে, টাকাটাকে আমাকেই পে করতে হবে, আর কাউকে পে করতে হবে না, এটা আমার ওপর করছে। এবার দেখো ডাইরেক্ট ট্যাক্স যখন আমি একটা ইন্ডিভিজুয়ালের ওপর পড়ি ডাইরেক্ট ট্যাক্স, আর যখন একটা পুরো ফার্মের ওপর পড়ছে, ফার্ম মানে কি? কোনো একটা কোম্পানির ওপর, তার কি বলছে না কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স মানে একটা প্রফিট হচ্ছে, সেখান থেকে যে ট্যাক্স নিচ্ছে তাকে বলছে কর্পোরেশন ট্যাক্স। এই দুটো কোশ্চেন আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পোজ করে। আর এটা হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স। ক্যাপিটাল গেন ট্যাক্সটাও ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। কেন বলো না? ক্যাপিটাল গেন ট্যাক্স সাপোজ শেয়ার মার্কেটে কী হয়? আমাদের কিছু খুব কম শেয়ারে কিনলাম, খুব বড় শেয়ারে বিক্রি করেছি, যে প্রফিটটা আছে তার উপর ডিপেন্ড করে ক্যাপিটাল গেন ট্যাক্স। ঠিক আছে? সাপোজ আমরা এখান থেকে এটা জিনিস জানতে পারি যে যখন আমরা বাজেট প্রিপেয়ার হয় না অনেকদিন ধরে, তখন আমাদের যে একমাত্র ফাইন্যান্স মিনিস্টার আর আরবিআই গভর্নর ছাড়া সবাই আর কি ওখানে বাজেটটা প্রিপেয়ার করে। আর বাজেট প্রিপেয়ার করে একটা মন্ত্রক আছে ফাইন্যান্স মিনিস্টার। বাজেট বেস করে কে? ফাইন্যান্স মিনিস্টার। আমাদের এখানে নির্মলা সীতারামন। এবারে ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডারে অনেক ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের নাম হলো ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশন। সে হলো বাজেটটাকে প্রিপেয়ার করে বা তৈরি করছে। আর বাজেটটা সবসময় 1 এপ্রিল থেকে 31 মার্চ। আমাদের যে নর্মাল যে ডিউরেশন কীরকম, জানুয়ারি থেকে ডিসেম্বর, কিন্তু আমাদের যে আমাদের গভর্নমেন্টের বা ফাইন্যান্সিয়াল দুটো বছরে করে। একটা হলো 1 এপ্রিল এই মাসের, এই বছরে, পরের বছর 31 মার্চ, এইটুকুর মধ্যে হয়। তো এইখান থেকে প্রতিভাবে কোশ্চেন আছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার অফ আরবিআই কতটুকু কত? 1 এপ্রিল থেকে 31 মার্চ। আমরা কলেজে ভর্তি হয় 2011, 12, 2013, 2014, বলে যায় না যে 2011 কলেজ। দুটো ফাইন্যান্সিয়াল নিয়ে চলছে।
আর আর যখন আমাদের বাজেটটা প্রিপেয়ার হচ্ছে না, তখন আর কি আমাদের কেউ যদি এখন বাজেটে ওখানে ঢুকতে না পারে, যদি যদি জেনে যায় যে অনেক কিছু যে কোম্পানিগুলো তাহলে কি শেয়ার মার্কেট টেস্ট করে দেওয়া, এর জন্য কি বাজেটের ভিতরে ঢুকতে হয় তাহলে বুঝে হ্যাঁ হ্যাঁ, মানে শেয়ার মার্কেটের একটা কম ট্যাক্সে কিছু ট্যাক্স কিনলাম, যে বড় যখন লাভ হলে তখন বেশিটা বেরিয়ে যে যে হিউজ প্রফিট হচ্ছে তারপর বলছে ক্যাপিটাল গ্রেন ট্যাক্স, গ্রেন ট্যাক্স। তো এটা ডাইরেক্ট ট্যাক্স, তাহলে বুঝা গেলো ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্সটা প্রোগ্রেসিভ নেচার, যত ইনকাম বাড়বে আমার ট্যাক্সও বেড়ে যাবে। ইনডাইরেক্ট ট্যাক্সটা রিগ্রেসিভ নেচার। আর বার্ডেন, শিফট অফ বার্ডেনটা কি আমাকে দিতে হবে, কিন্তু এটা ইনডাইরেক্ট ট্যাক্সের শিফট অফ বার্ডেনটা আমি কাউকে শিফট করে দিতে পারছি। আর ডাইরেক্ট ট্যাক্সটা দেখো আমাদের হোল ইন্ডিয়ায় খুব কম লোকের কাছে পৌঁছে দেখতে গেলে, আর ইন্ডিয়ান ট্যাক্স সবার কাছে পৌঁছে, এগুলো বেসিক ডিফারেন্স। বোঝা গেলো রেভিনিউ। যখন তোমাকে একটা কোশ্চেন আসলো যে ইনকাম ট্যাক্স যে কম্পোনেন্টটা বুঝ, তাহলে এটা বলতে পারবো আমরা রেভিনিউ রিসিপ্ট। কারণ রেভিনিউ রিসিপ্টের মেন ফান্ডটা কি, নো লাইবিলিটি, কোনো আবার লাইবিলিটি নেই এবং কোনো অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না, কারণ এটা আমরা পাচ্ছি না নর্মালি। আরেকটা নন ট্যাক্স, আমরা তো কিছু ইনকাম মাসের আগে একটা ফিক্সড আর কি, যেগুলো রেকারিং বলে, আমরা রেকারিং ইন নেচার প্রতি মাসে পাচ্ছি। এছাড়া যদি এক্সট্রা ইনকামও আছে, সেই ইনকামগুলোকে বলছি আমরা নন ট্যাক্স রেভিনিউ। আর নন ট্যাক্স রেভিনিউ আবার দুটো কারণ, একটা হলো তোমার কমার্শিয়াল রেভিনিউ, আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ। জাস্ট ভাবো আমরা রেল করে আছি, রেলে যে ফেসিলিটিগুলো নিচ্ছি সেগুলো কমার্শিয়াল, বা আমাদের যে কোনো একটা জমি কিনছি, জমি কেনার পর সেই জমির উপর যে একটা স্ট্যাম্প ডিউটি আছে সেটা, তারপর যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফি, উপরে যে ভর্তি হচ্ছি, তারপরে এই এসএসসি ইউপিএসসি যে ফর্ম ফিল আপ করছে সেখান থেকে যে একটা হিউজ প্রফিট হচ্ছে, এগুলো সব নন ট্যাক্স রেভিনিউ করতে হচ্ছে। বোঝা নন ট্যাক্স রেভিনিউ মানে যেগুলো ট্যাক্সের মধ্যে বা বাইরে সেগুলো নন ট্যাক্স রেভিনিউ। আর ইভেন তারপর হচ্ছে সাপোজ ধরো আমাদের যে ল্যান্ড, সেই ল্যান্ডের যদি কোনো হেয়ার না থাকে বা উত্তরাধিকারী না থাকে, তো সেই উত্তরাধিকারী যদি না থাকে, সেই যে ল্যান্ড বা সেটাকে একটা ইংলিশ একটা অন্য শব্দ হিসেবে একটা ভালো শব্দ আছে, হ্যাঁ বলো অ্যাসুইট মনে বলে অন্য সাবস্ক্রিপশন। আচ্ছা, তাহলে হলো রেভিনিউ রিসিপ্ট বুঝতে পারলাম। এবার আমরা বলবো ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট মানে কি, এটাও ইনকাম, কিন্তু এটা কী ধরনের ইনকাম, এই ধরনের ইনকাম করলে গভর্নমেন্টের অ্যাসেট কমে যাচ্ছে। কীরকম অ্যাসেট কমে যাচ্ছে, ধরো আমরা বোরোইং করছি, বোরোইং মানে কি টাকা ধার করছি, ধরো টাকাটা দুরকম ব্যবহার করতে পারি, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল মানে বড় বড় প্রজেক্ট, লাইক ধরো সাপোজ বাবার আর কি মেয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে, তো বাবার মেয়ে কী করবে, এমার্জেন্সি কারণে টাকা ধার করতে হবে বড় কোনো জায়গাটাকে, তো সেক্ষেত্রে আমরা বোরোইং করছি, বা আইএমএফ বলো, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বড় বড় জায়গাটাকে টাকা ধার করছি, তাকে আমরা বলছি ক্যাপিটাল। হ্যাঁ, কোম্পানি স্থাপনের জন্য, হ্যাঁ যে কোনো কাজের জন্য টাকা ধার করছে বড়োইং বলছি, তখন ক্যাপিটাল রিসিপ্ট। এবার আরেকটা আছে রিকভারি অফ লোন। ধরো সাপোজ আমি একটা কাউকে আর কি লোন দিয়েছি, সেই লোনটাকে আবার ফেরত নিচ্ছি, সেটাও রিকভারি হবে। আরেকটা এক্সাম্পল আছে আমার ডিফারেন্স, সেটা হলো ডিসইনভেস্টমেন্ট মানে কি, যখন আমরা একবার পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দিচ্ছি, তখন বলছে ডিসইনভেস্ট, কিন্তু সেখানে আমরা দিচ্ছি ওটা 51% দিচ্ছি, আর যখন 51% পুরোপুরি দিয়ে দিচ্ছি তখন তাকে বলছে প্রাইভেটাইজেশন। তাহলে একটা হলো ডিসইনভেস্টমেন্ট, যাকে বাংলায় বলে খুব সুন্দর বিলোকলীকরণ বা বিলোকলি করে দিচ্ছি টাকাটাকে। আর আরেকটা আছে প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন মানে কি, পুরোপুরি আর কি বিক্রি দিয়ে যাচ্ছে কোনো প্রাইভেট। যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন কিছু কিছু রেলওয়ে স্টেশন আছে, যেমনটা টেজাস এক্সপ্রেস, ওটা একটা প্রাইভেট কোম্পানি রান করে, যেমন আমরা আইআরসিটিসি করছে। তো এই হলো ব্যাপার। তাহলে যদি আমরা একবার রিক্যাপ করে নিই, আমাদের যে ইনকামগুলো আছে সেই ইনকামে মানে গভর্নমেন্টের যে ইনকাম রিসিপ্টের দুটো, একটা রেভিনিউ রিসিপ্ট, একটা ক্যাপিটাল রিসিপ্ট। তো রেভিনিউ রিসিপ্ট মানে কোনগুলো, যেগুলোর মধ্যে কোনো লাইব্রেরি নামে কোনো অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না, লাইক ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, নন ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স প্রোগ্রেসিভ ইন নেচার, আর ইনডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ ইন নেচার। আর নন ট্যাক্স রেভিনিউ কোনগুলো, যেগুলো আমাদের কমার্শিয়াল যে ইনকামগুলো হচ্ছে, যেমন রেলওয়ে থেকে ইনকাম, তারপর গেল সেল ইনকাম হচ্ছে, তারপর আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভগুলো হচ্ছে সেগুলো। আর ক্যাপিটালের মধ্যে এক্সাম্পল হলো বড়োই, একটা রিকভারি অফ লোন, আরেকটা হলো ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে ডিসইনভেস্টমেন্ট কোন খাতে বলছে, এটা হলো ক্যাপিটালের মধ্যে। আচ্ছা, এবার এক্সপেন্ডিচার। এবার আমরা তো এগুলো কি আমাদের ইনকাম, এবার খরচা কোথায় কোন খরচা করবো। সাপোজ আমরা রেভিনিউ রিসিপ্টটা কি দেখলাম, রেভিনিউ রিসিপ্টটা দেখলাম যে এটা ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স থেকে আসছে। তো আমরা যখন রেভিনিউ এক্সপেন্ডিচার করবো তখন সেটাও সেই ক্ষেত্রেই করবো। এরকম ব্যাপারটা বলছে রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে কোনো অ্যাসেট ক্রিয়েট হবে না, আর রিডিউস লাইবিলিটি। ব্যাপারটা দেখো, আমরা কি দেখছিলাম যে আমাদের যে ইনকামগুলো হচ্ছিল, ইনকামগুলো কি রেকারিং হচ্ছে, মানে প্রতি মাসে আমরা পাচ্ছি, মানে আমাকে এটা পাচ্ছি।
আর খরচা ওটাই যে খরচাগুলো আমাদের ম্যান্ডারি প্রতি মাসে করতেই হবে, ঠিক কোনগুলো যেমন স্যালারি দিতে হবে গভর্নমেন্ট এমপ্লয়িকে, তারপর আবার পেনশন দিতে হচ্ছে, তাহলে এই সবগুলো হলো রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে। দেখো রেভিনিউ এক্সপেন্ডিচার আর রেভিনিউ রিসিভ দুটো কিন্তু আমাদের ম্যান্ডারি প্রতি মাসে করতেই হচ্ছে। আচ্ছা, আর ক্যাপিটাল রিসিভে কী হচ্ছিলো যে আমাদের এসেটটা কমে যাচ্ছিলো, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কি এসেটটা বাড়ছে। মানে কি ধরো আমাদের যখন ধরো NH হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে বললে একটা রিলোড করবে, এটা রিলিজ করবে, সেখানে কি অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলছি এটা, হ্যাঁ সেক্ষেত্রে আমাকে বলছি এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বুঝতে পারছো। আর আর কিছু এক্সাম্পল হলো রিপেমেন্ট অফ লোন, যে আমরা যে লোনটা নিচ্ছি সেই লোনটাকে আবার রিপেমেন্ট করছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। না রোড ট্যাক্স না, রোড ট্যাক্সটা হলো তোমার নন ট্যাক্সেবল, নন ট্যাক্সেবলের মধ্যে রোড ট্যাক্স, রোড ক্রিয়েট হচ্ছে বড় বড় ব্রিজ, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, তখন হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনো অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, আর ট্যাক্সটা কোনো অ্যাসেট না, ট্যাক্সটা পাচ্ছে ওটা নন ট্যাক্সেবলের মধ্যে, যেটা কিনা রেভিনিউর নন ট্যাক্স রেভিনিউ আন্ডার হচ্ছে, ঠিক আছে। তো আমাদের পরীক্ষার কোশ্চেন কীভাবে আসে, তো এইখান থেকে যেটা বাজেটের আর্টিকেল 112 স্টেট বাজেটটা আসলো, তারপর ফাইন্যান্সিয়াল ইয়ার কত, তারপর বাজেটটা কে প্রেস করে প্রতি বছর ফাইন্যান্স মিনিস্টার, তারপর এটা কোন ডিভিশন করে, এই যে এক্সাম্পলগুলো আছে না, যে ক্যাপিটাল অ্যাসেট ফ্যাসেট, তারপর স্যালারি, এটা কোন কোন কম্পোনেন্টটা করে, সেগুলো হলো ব্যাপার। আচ্ছা এইটুকু হলো ব্যাপার। আচ্ছা আরেকটা দুটো জিনিস আছে, যদিও এখন এটা হলে হয় না, আমরা 5 ইয়ার প্ল্যান করেছিলাম, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান করেছিলাম, যখন প্ল্যানিং সিস্টেম ছিল আমাদের ইন্ডিয়ায়, যখন ছিল দুটো, একটা হলো প্ল্যান এক্সপেন্ডিচার, একটা নন প্ল্যান এক্সপেন্ডিচার। প্ল্যান এক্সপেন্ডিচার মানে যেগুলো আমার প্ল্যানের মধ্যে পড়তো, আর নন প্ল্যান এক্সপেন্ডিচার মানে যেগুলো আমার প্ল্যানের মধ্যে পড়তো না, যদিও এখন একটা অ্যাবলিশ হয়ে গেছে, কারণ কি আর প্ল্যানিং সিস্টেমটা উঠে গিয়ে কী এসছে এখন নীতি আয়োগ এসছে, নীতি আয়োগ আসছে, নীতি আয়োগটা ইউজ করেছিলাম আমরা। আচ্ছা, আর আমার জায়গায় এখানে কয়েকটা টার্ম পড়তে হবে, কী কী টার্ম, ওরা আমরা অলরেডি জানলাম যে রেভিনিউ এক্সপেন্ডিচার আর এদিকে রেভিনিউ রিসিভ আর রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা ইনকাম, এটা খরচা। এবার সাপোজ অনেক সময় কী হয় আমাদের ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স বাজেট বলাটা, বুঝলাম। ব্যালেন্স বাজেট কোটাই যখন ইনকাম আর এক্সপেন্ডিচার সমান সমান হয়ে যাচ্ছে, সাধারণত এরকম দেখা যায় না, কোনটা বলছে ব্যালেন্স বাজেট। আরেকটা আছে দেখা সারপ্লাস, সারপ্লাসটা কখন হয় যখন ধরো আমরা যা কি ইনকাম করলাম আর যা খরচা করছি সেটা আর কি বেশি হয়ে যাচ্ছে, তখন সারপ্লাস হয়ে যাচ্ছে। আর আরেকটা ডেফিসিট, আর এই ডেফিসিটটা আমাদের মেন ডেফিসিট মানে কি আমরা বলি যে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, কী রোগ হয়, ঘাটতি আর কি। একটা হলো একটা ফিসক্যাল ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট ব্যাপারটা কি যে আমরা টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল টোটাল রিসিভ মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, পুরো ইনকাম হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে, তার মধ্যে যে গ্যাপ, আর গ্যাপের মধ্যে একটা জিনিস মাইনাস হলে সেটা হবে মাইনাস বড়োইং মানে কি, এবার বড়োইং ব্যাপারটা কি আমরা কাউন্ট থেকে নিচ্ছি, সেটা আমরা শোধ করতে হবে, এই জন্য ফিসক্যাল ডেফিসিট ব্যাপারটা আছে। তো আমরা এই অনেকটা ডেফিসিট আছে, ফিসক্যাল বেশি, রেভিনিউ বেশি, এগুলো আমরা লাস্টে লিখে দিচ্ছি। আরেকটা কিছু আমরা জানি এখান থেকে যে আর কি যে একটা স্ট্যাটিক পার্টগুলো আসে, লাইক যে আমাদের আসে যে আমাদের প্রথম বাজেট কে পেস করে, জানো কে পেস করেছে? অপশন স্মিথ আগে কখনো ছিল। আচ্ছা আমরা প্রথম বাজেট করলাম না 1860-তে, জেমস উইলসন করে, এবার স্বাধীন ভারতে সবার প্রথম আরেকে শম্ভুকপ শেট্টি ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার করেছিল। এবার কোশ্চেন আছে যে কোন ফাইন্যান্স মিনিস্টার বা কে মানে সর্বপ্রথম যে একটা না প্রচুর বাজেট করেছিল, সেটা হলো মোরারজি দেশাই। মোরারজি দেশাই মানে জনতা গভর্নমেন্টের প্রথম প্রাইম মিনিস্টার 1977, মানে একটা না অনেক করা করেছিল, কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম টাইম করেছিল কে, মানে আমাদের পি চিদাম্বরম, সেকেন্ড হলো প্রণব মুখার্জি, এরাকে একটানা করেছিল। আর কে শম্ভুকপ শেট্টি, এই কোশ্চেনটা এমপিএসে অনেকবার এসছে, ঠিক আছে না ফার্স্ট টাইম করেছিল। দীর্ঘ সময় বলতে কি মানে ওটা টাকা ফার্স্ট বা সেকেন্ড ইয়ার টার্ম, ওর মধ্যে অনেকবার করতে হয়েছিল, তাহলে একটা রোডে অনেকবার করেছিল মোরারজি দেশাই, আর যেটা ম্যাক্সিমাম টাইমস অনেকবার করেছিল সেটা পি চিদাম্বরম, আর সেকেন্ড মনে হয় প্রণব মুখার্জি। এই হলো স্ট্যাটিক পার্ট এখান থেকে আসে।